আসসালামু আলাইকুম। টিভি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো কেন স্বর্ণের দাম বাড়ছে সেই বিষয়টা নিয়ে। স্বর্ণের দাম যদি আমরা বাংলাদেশের বাজার বিবেচনা করি তাহলে দেখব যে ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৩০ গুণ। ২০০০ সালের দিকে স্বর্ণের ভরি ছিল ২২ ক্যারেট ভালো মানের স্বর্ণের ভরি ছিল ৭ থেকে ৮,০০০ টাকা। কিন্তু সেটি এখন ২০২৫ সালে সর্বোচ্চ রেকর্ড দামে স্বর্ণ বিক্রি হয়েছে, সেটা ২,১৭,০০০ টাকা। অর্থাৎ ২৫ বছরের ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০ গুণেরও বেশি। তাহলে এই যে স্বর্ণের দাম বাড়ছে বলছি আমরা, এটা আসলে কেন হচ্ছে? আসলে এটার পেছনে কারণটা কি? স্বর্ণের দাম বাড়ছে কিসের বিপরীতে? টাকার বিপরীতে। তো টাকার এখানে আসলে ঘটনাটা কিন্তু স্বর্ণের দাম বাড়ছে এমনটা না। এখানে বিষয়টা হচ্ছে অন্যরকম, যে স্বর্ণের ক্রয় ক্ষমতা টাকার বিপরীতে স্বর্ণের ক্রয় ক্ষমতা টাকার কমে গিয়েছে। অর্থাৎ টাকার স্বর্ণের বিবেচনায় বা স্বর্ণকে কেনার যে ক্ষমতা, সেটা সে হারিয়েছে প্রায় ৩০ গুণের মতো। এটা হচ্ছে একটা বিষয়। কিভাবে হারিয়েছে? কারণ হচ্ছে এইটার পেছনে বৈশ্বিক অনেক ধরনের প্রেক্ষাপট থাকে। এক নাম্বার হচ্ছে আমাদের যে এক্সচেঞ্জ ভ্যালু রেট, সেটা কিন্তু সময়ের সাথে সাথে আমরা হারিয়েছি। অর্থাৎ ডলারের বিপরীতে আমাদের টাকার মান কমে গিয়েছে, অর্থাৎ টাকার ডিভ্যালুয়েশন হয়েছে। ডিভ্যালুয়েশন হতে হতে একসময় কিন্তু আমরা এই যে গত ৫-৭-৮ বছর আগেও কিন্তু আমরা দেখেছি যে ডলার কেনা যেত ৮২ টাকা ৮৫ টাকায়, সেই ডলার এখন কিনতে হচ্ছে ১২২ টাকায়। তাহলে এই যে এখানেও কিন্তু দেখা যায় যে টাকার ক্রয় ক্ষমতা কমেছে, অর্থাৎ ডিভ্যালুয়েশন হয়েছে। এক্ষেত্রে বলা হয় ডিভ্যালুয়েশন হয়েছে। আবার আগে যখন আমরা ১ কেজি চাল কিনতাম ১০ টাকায়, তখনকার যে ১ কেজি চাল ১০ টাকায় আমরা কিনতাম, সেই ১ কেজি চাল এখন কিনতে খরচ করতে হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ টাকা। তাহলে এক্ষেত্রেও টাকা কিন্তু তার ক্রয় ক্ষমতা হারিয়েছে। এটাকে আমরা বলছি ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। তো এক ক্ষেত্রে আমরা দেখছি ডিভ্যালুয়েশন, টাকার অবমূল্যায়ন, সেটা হচ্ছে আরেকটা মুদ্রার বিপরীতে তার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। আরেকটা হচ্ছে গিয়ে দ্রব্যের বিপরীতে, যেটাকে বলা হচ্ছে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। আর গোল্ডের বিপরীতে যেটা হচ্ছে, সেটাকে কিন্তু ওইভাবে একজ্যাক্টলি করা হয় না, কোনো টার্ম ব্যবহার করা হয় না। এটাকে বলা যেতে পারে যে গোল্ড নেশন। গোল্ড নেশন বা হ্যাঁ, গোল্ড নেশন বলতে পারি আমরা। কেন এই শব্দটা আমি ব্যবহার করতে বলছি? কারণ হচ্ছে ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন, গোল্ড নেশন বলা মানে হচ্ছে এটা নেতিবাচক বোঝানো, যে মানে গোল্ডের বিপরীতে টাকার ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। তো বর্তমান প্রেক্ষাপটে আসলে আমাদের অর্থনীতি বড় হচ্ছে। বলা হয় যে আমাদের অর্থনীতি বড় হচ্ছে। কিন্তু এই অর্থনীতির আকারটা বড় হচ্ছে কিন্তু টাকার অঙ্কে। টাকার অঙ্কে আমরা সেটাকে এখন প্রায় ৬০০ বিলিয়ন ছাড়াচ্ছি, কিন্তু দেখা যাবে হয়তো আগামী ৫-৭-৮ বছর পর সেটা ১,০০০ বিলিয়ন ছাড়াবে বা ১ ট্রিলিয়ন আকার ধারণ করবে। কিন্তু আসলে কি আমাদের এইটা মানে এই যে আমরা টাকার অঙ্কে যে অর্থনীতির যে আকার বুঝে থাকি, সেটা কি আসলে অ্যাকচুয়াল? সেটা কি আসলে রিয়েল? নাকি আমাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে আমরা একটা বিগ অ্যামাউন্ট, একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমরা বলছি, কিংবা আমাদের অর্থনীতিকে সেটা দ্বারা ডিফাইন করছি? অ্যাকচুয়ালি অর্থনীতিতে আমার মনে হয় আপনার প্রোডাকশনের পরিমাণের উপর নির্ভর করে অর্থনীতির আকার ঠিক করা উচিত। সেই প্রোডাক্টের দাম না, সেই প্রোডাক্টের প্রাইস ভ্যালু দিয়ে অর্থনীতির আকারকে বিবেচনার পক্ষে আমি না। আমি মনে করি যে একটা দেশের যে পরিমাণ জনসংখ্যা আছে, তাদের যে পরিমাণ চাহিদা আছে, তাদের চাহিদার যে সামষ্টিক সেই পরিমাণ উৎপাদনকে, সেটার জন্য প্রয়োজনে একটা স্কেল করা যেতে পারে। যে আগামী গত ৫০ বছর আগে ওই স্কেলে, ওই মানদণ্ডে উৎপাদনের পরিমাণ ছিল এত একক, কিংবা যে কোনো একটা ইউনিট আমরা দিতে পারি পার্সেন্টেজ, এবং সেটা আগামী ৫০ বছর পরে যদি হয়, তাহলে সেটার পরিবর্তনটা জনগণের সংখ্যানুপাতিক পরিবর্তনের সাথে সেই স্কেলের মধ্যে এই পরিবর্তন হয়েছে। এইটার জন্য একটা স্কেল করা যেতে পারে। হ্যাঁ, অনেকে বলবেন যে এইটা তো টাকার যে জিডিপির যে টাকার অঙ্কের জিডিপির যে আকার,
সেটাতেও তো প্রায় একই রকমই বলা যায়। সেটার মতোই তো। হ্যাঁ, সেটার মতোই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে টাকার ক্রয় ক্ষমতা যেহেতু এত বেশি পরিমাণে কমছে, সেটা গোল্ডের বিপরীতে কমছে, ডলারের বিপরীতে কমছে, দ্রব্যমূল্যের দামের বিপরীতে ক্রয় ক্ষমতা কমছে। তাহলে সেটা দিয়ে আসলে অ্যাকচুয়াল হিসাব আমরা করতে পারবো না, এবং এটা এক ধরনের অমূলক এবং বিভ্রান্তিকর একটা বিষয় হবে সবসময়। এই বিষয়গুলো নিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করে থাকে এবং জনগণের স্বার্থ কিন্তু উপেক্ষিত হয়। আমাদের দেশের অর্থনীতি বা সার্বিক অর্থনৈতিক যে পরিস্থিতি, সেটা সবসময় জনবান্ধব হওয়ার জন্য, করার জন্য দেখা যায় যে অনেক সেমিনার, অনেক বক্তব্য, অনেক আলোচনা হয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে সরকারে যারা আসে তারা কিন্তু সেই জনবান্ধব অর্থনীতি তৈরি করতে পারে না। কারণ হচ্ছে তারা আসলে ব্যক্তিগতভাবে তারাও আসলে ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন না, কারণ তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। যদি ব্যাপার হতো তাহলে তাদের রাজনৈতিক ইশতেহারে, তাদের নির্বাচনী ইশতেহারে, রাজনৈতিক কমিটমেন্টে কিন্তু এই কথাগুলো থাকতো যে দেশের সার্বিক অর্থনৈতিক যে মডেল আছে, ইকোনমিক মডেল আছে, এটাকে একটা নিজস্ব স্বকীয়তায় তারা তৈরি করবে, কিংবা তাদের নিজস্ব ফর্মুলা তৈরি করবে। কেন? আপনি কি আপনাকে প্রত্যেকটি ক্ষেত্রে দাঁড়ে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমাদের অনুকরণ করতে হচ্ছে, তাদের সিস্টেমটাকে আপনার মধ্যে ইনক্লুড করতে হচ্ছে। এর বাইরে গিয়ে আপনি কিছুই করতে পারছেন না। এটা তো কোনো দেশের উন্নয়নের বিষয় হতে পারে না। দেশের পরিবর্তনের জন্য, দেশের উন্নয়নের জন্য কিন্তু আসলে এইভাবে হওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, আর এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ, ওই দেশের সিস্টেমটাকে আপনার দেশে অ্যাপ্লাই করে আপনি দেশকে উন্নত করবেন, পরিবর্তন করবেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবেন, তাহলে কিন্তু আপনি সেটা বলে দেন যে আমাদের আসলে স্বকীয়তা বলতে কিছু নাই। তাহলে তো এই দেশে আর রাজনীতি করার দরকার নাই, দেশের আর আলাদা সরকারের দরকার নেই। ওই দেশের কাছে আপনি দেশটাকে বন্ধক দিয়ে দেন, ও তারা দেশটা চালাক, এবং তারা আমাদের দেশের জন্য, তারা তো চাইলে আরও সহজভাবে দেশের গভর্নমেন্ট চালাইতে পারবে। যদি তাদের কাছ থেকে সব কিছু আনতে হয়, সব কিছু যদি ইম্পোর্ট করতে হয়, সব কিছু যদি আমরা বাইরের দেশের থেকেই এনে যদি আমরা চলতে হয়, তাদের পলিসি যদি আমাদের পলিসি হয়, তাদের ল যদি আমাদের ল হয়, তাদের লেজিসলেশন যদি আমাদের লেজিসলেটিভ সিস্টেমের মধ্যে চলে আসে, তাহলে আর আমাদের আলাদা একটা জাতীয় সত্তা থেকে লাভ কী? আমরা তো তাহলে, মানে আপনি দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাদের গভর্নিং সিস্টেমটা নিয়ে আমি এটা আরেকটা ভিডিওতে বলছি, আমার নেক্সট ভিডিওতে এটা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমরা খেলাফত থেকে বেরিয়ে আসার পর আসলে আমরা কোন খেলাফতের অধীনে চলে গিয়েছি।